কি করে যাবে? সব বিস্ময়ে বলেছিল নীরা। আমার অভ্যাস আছে, তাছাড়া আমার বৃষ্টিতে ভিজতে খুব ভালোই লাগে। নীরা তবুও অসম্মতি জানাচ্ছিল, কিন্তু পরিস্থিতি আর ছেলেটার এক প্রকার নাছোড়বান্দার মতো জেদের কাছে পরাস্ত হয়ে ছাতাটা নিয়েছিল সে। দুই একজন ছাড়া ক্যাম্পাসে ওর কোনো শুভাকাঙ্ক্ষী নেই। ওর কাঠখোট্টা স্বভাবের জন্য ক্লাসমেটরাও অনেকে এড়িয়ে চলে। সেখানে ছেলেটার এমন স্বপ্রণোদিত সাহায্যের হাত ফিরিয়ে দিতে পারেনি। পরের দিন দেখা হলেই নীরা এগিয়ে গিয়েছিল ছাতাটা ফেরত দিতে। তখন সে এই প্রশ্ন করতেই সাফিন বলেছিল, আপনার চোখ দুটো না আমার আপুর মতো। আমার 2 বছরে বড় ছিল। আমার সমস্ত খুনসুটি আবদার ওর কাছেই ছিল। সে কোথায়? নেই, গত 7 বছর আগে একটা অ্যাক্সিডেন্টে। গলাটা বুঝে এসেছিল সাফিনের। সেই থেকে একটা মায়ায় পড়ে গিয়েছিলেন ওর প্রতি। কখন যেন রক্তের সম্পর্কহীন সম্পর্কটা আত্মিক একটা বন্ধনে আবদ্ধ হয়ে গিয়েছে। শ্রদ্ধা, স্নেহ, মায়াই যেন সত্যিকারের ভাই বোন হয়ে উঠেছিল। আগামীকাল হলুদের আয়োজন করা হয়েছে। আয়োজন বলতে বাড়ির তরুণ প্রজন্মের আনন্দ উৎসব। আজ ছাদে তারা সকলেই সমবেত হয়েছে। আয়োজন নিয়ে কিছু আলোচনা শেষে শুরু হলো আড্ডা পর্ব। ক্রমেই তা জমে উঠেছে। রাত ধীরে ধীরে বাড়ছে। চাঁদের আলো দুটি ছড়াচ্ছে। জোছনার জল ওদের ভিজিয়ে দিচ্ছিল। কেমন অদ্ভুত মায়াবী হয়ে উঠল পরিবেশটা। আফনান হুট করে প্রস্তাব দিল, চল আমরা একটা খেলা খেলি। অনেকেই সাগ্রহে জিজ্ঞেস করলো, কি খেলা? টুকরো টুকরো কাগজে অনেক কিছু লেখা থাকবে। সেটা একটা ঝুড়িতে থাকবে। যেভাবে সবাই বসে আছি সেই অনুযায়ী ঝুড়িটা সবার সামনে যাবে। একজন একটা করে কাগজ তুলবে। যার কাগজে যা উঠবে তাকে তাই করে দেখাতে হবে। সবাই হই হই করে উঠল। এই বাড়িতে ওরা মাঝে মধ্যে সবাই একসাথে হলেই এই খেলাটা খেলতো। দ্রুততম সময়ে খেলার প্রস্তুতি সম্পূর্ণ হলো। আফরান ঝুড়ি নিয়ে নিলয়ের কাছে প্রথমে গেল। আমি কেন? তোর বিয়ে তুই শুরু না করলে হয়? মেয়েদের মতো ঢং না করে একটা তুলে ফেল। নীরার মেয়েদের মতো ঢং কথাটার প্রতিবাদ করতে ইচ্ছে হলেও নীরব রইল। পরিবেশটা সুন্দর, এই আমেজ নষ্ট করার মতো মনোবৃত্তি হলো না। নিলয়ের কাগজে লেখা ছিল কৌতুক। সে বরাবরই আড্ডা মাতাতে সিদ্ধহস্ত। একটা মজার কৌতুক বলতেই সকলে হেসে কুটুকুটি হলো। আফনান এবার ঝুড়িটা নীরার সামনে নিয়ে এলো। গতকাল সকালে সেই যে শূন্য দৃষ্টির সম্মুখীন হয়েছিল, তারপর থেকে সে উদ্গ্রীব হয়েছিল নীরার সাথে একটাবার কথা বলার জন্য, কিন্তু সম্ভব হয়নি। কেউ ইচ্ছে করে এড়িয়ে যেতে চাইলে তার নাগাল পাবার সাধ্য কার? নীরার কাগজে লেখা ছিল আবৃত্তি। ছাদে কোনো লাইট জ্বালানো হয়নি। চাঁদের আলো আর সারা বাড়ির আলোকসজ্জায় বড় বড় অক্ষর পড়তে কারোর অসুবিধা হচ্ছে না। নীরা শুরু করলো, অতটুকু চায়নি বালিকা, অত শোভা, অত স্বাধীনতা চেয়েছিল আর কিছু কম। আয়নার দ্বারে দেহ মেলে দিয়ে বসে থাকা সবটা দুপুর চেয়েছিল মা বকুক, বাবা তার বেদনা দেখুক। অতটুকু চাইনি বালিকা, অত হইরে লোক, অত ভিড়, অত সমাগম। চেয়েছিল আরো কিছু কম, একটি জলের খনি, তাকে দিক তৃষ্ণা এখনই। চেয়েছিল একটি পুরুষ, তাকে বলুক রমণী। একরাশ নিস্তব্ধতা নেমে এলো ছাদ জুড়ে। সকলেই চমৎকার আবৃত্তিতে মোহিত হলেও আফনান চাঁদের আলো একজন নারীকে দেখল। ভাবলেশহীন মুখের সাথে কোনো উত্তাপ না থাকলেও গলায় যত সামান্য আবেগের উপস্থিতি সে ঠিকই প্রাণ দিয়ে উপলব্ধি করতে পারল। একটা বালিকার স্বপ্ন ওইভাবে মারিয়ে যাবার জন্য আজ এক অবর্ণীয় বিষাদ আফনানকে আচ্ছন্ন করে ফেলল। এ রাতের আনন্দ ওর জন্য ফিকে হয়ে গেল নিমেষেই। নীরা চায়ের কাপ হাতে বাবার ঘরে ঢুকলো। আজ সবাই ভয়াবহ ব্যস্ত। সকালে বাবার চা দেওয়া হয়নি। নীরার ঘুম থেকে দেরিতে ওঠার অভ্যাস। তার উপর গতকাল রাতে ছাদে রাত 3টা পর্যন্ত হইরই চলেছে। উঠেই শুনল বাবা চা চাইছেন। রান্নাঘরেও ব্যস্ততার রেশ। সকালে খাবার আয়োজন চলছে প্রায় 60 জন লোকের। আরও অনেকেই আজ দুপুরের মধ্যে আসবে। নীরা ওর ঘরে ওয়াটার হিটারে চা বানিয়ে নিয়ে এসেছে বাবার জন্য আর নিজের জন্য। মা আয়, ভাবলাম আজ আর চা পাবো না। নীরা হেসে বলল, বাবা, কয়েকদিন সবাই ভীষণ ব্যস্ত থাকবে, তুমি সকালে আমাকে জাগিয়ে দিও, আমি চা করে দিব। চায়ে চুমুক দিয়ে মইদুল সাহেব বললেন, তাহলে আমার চায়ের দোকান একটা হিললে হয়। তোমার শরীরটা এখন কেমন? শ্বশুর হয়ে যাচ্ছ তো?
আমি একদম ফিট আছি, নো চিন্তা। নীরা মৃদু হেসে বলল। এই তো চাই। চায়ে আরেকবার চুমুক দিয়ে মইদুল বললেন। আমি জানি এভাবে বলা ঠিক নয়, তবুও তোর প্রতি আমার পক্ষপাতিত্ব আছে, কেন জানি না। সবসময় নীলয়ের চাইতে আমার স্নেহের সিংহভাগ তুই পেয়েছিস। যেমন মায়ের আছে ভাইয়ের জন্য। তোর আক্ষেপ হয়েছে কখনো? আক্ষেপের জায়গা তুমি পূরণ করে দিয়েছো বাবা, ভাইয়ার হয়তো আছে। ওটা তাহলে তোর মা পূরণ করে দিয়েছে। আমার কাছে তুমি পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। মইদুল একগাল হেসে বললেন। তুই দেখিস মা, তোর জীবনে খুব সুখী হবি। পৃথিবীর যত সুখ তোর পাওনা। সকালটা চমৎকারভাবে শুরু হলো নীরার। বাগানে এসে দাঁড়ালো। আফনানকে গাছে পানি দিতে দেখে সরে এলো। সুন্দর সকালের রেস্টটা নষ্ট করতে ইচ্ছে হলো না। আফনান নিলয়ের সাথে বেরিয়েছে। তুই এবার বিয়েটা করে ফেল শালা, আর কতদিন ব্যাচেলর থাকবি? আমার সুখের উপরে এত নজর দিস কেন শালা? নিজে করছিস, তাই নিয়ে হ্যাপি থাক না। আফনাব, তুই আমার সবচাইতে ভালো বন্ধু, আন্টির শরীরটাও তো দেখতে হবে নাকি? আফনান হাঁটতে হাঁটতেই বলল। তোর কাছে আমি কৃতজ্ঞ। তুই সেই সময় সাহায্য না করলে মা হয়তো আজ। আফনাব, গাড্ডা খাবি কিন্তু এবার। তুই কিন্তু সব টাকা শোধ করেছিস, আমি কিছুই করিনি। তবুও সেই সময় আমি বেকার ছিলাম। তোর সেই ঋণ আমি কোনোদিনও ভুলবো না। আফনাব, এসব কেন বলছিস? তোর মা কি আমার মায়ের মতো নয়? আর কখনো এসব কথা বলবি না। আফনান আর কিছু বলল না। নীরার মুখটা ভেসে উঠল। নীরা ওর চোখের সামনেই হাঁটছে, কথা বলছে, হাসছে, তবুও কত অধরা। অবশ্য আগেও মেয়েটা যখন ধরা দিতে এসেছিল তখনও তো সে অধরাই ছিল। মনে মনে একটা কবিতার লাইন আওড়ালো আফনান। বন্ধুরা সব বিত্তে বাড়ে, চিত্তে বারে বারে সৈন্য গৃহস্থালী। আমার তবু বয়স হয় না, বুদ্ধি হয় না। আসলেই তো ওর জীবনে তেমন কিছুই হলো না। নীরাটা কেমন বড় হয়ে গেল। আমি বিয়ে করেছি, এবার ওকে একটা ভালো ছেলে, ভালো পরিবার দেখে সমর্পণ করতে পারলেই স্বস্তি। মেয়েটা অভিমানী, ওকে বুঝবে। এমন একটা মানুষ না হলে সেটা হবে না। হ্যাঁ, এই তো কয়েকদিন আগেই দৌড়ে বাড়ি মাতিয়ে রাখলো। তোর সন্তানে ভালো ছেলে আছে? কেমন ছেলে চাস? নীরা যেখানে ভালো থাকবে, ওর ইচ্ছেগুলো পূরণ হবে। বিশ্বস্ত হাত, মেয়েটা হইচই ভালোবাসে, একটা পরিপূর্ণ পরিবার থাকবে, সবার ভালোবাসা পাবে এমন। আমি পেলে তোকে অবশ্যই জানাবো। সন্তপর্ণে দীর্ঘশ্বাস গিলে ফেলল আফনান। নীরার যোগ্য সে নয়, ওকে সে কখনো ভালো রাখতে পারবে না। ওর মতো একটা ভাঙা পরিবারে মেয়েটাকে সে রাখতে পারবে না। তার থেকে দূরে থাকাই ভালো। একবার অন্তত সামনাসামনি কথা বলার ইচ্ছেটাকে এই ভর দুপুরে শুনশান রাস্তায় মাটি চাপা দিয়ে ফেলল। ওই সুগভীর চোখ, ওই সুমিষ্ট হাসি ওর জন্য নয়, অন্য কারোর, যে নীরাকে পৃথিবীর সব সুখ দেবার যোগ্যতা রাখে। আজ বাড়িটা জমজমাট, ঝলমলে আলোকসজ্জার পাশা চাঁদের হাট বসেছে। অনেক দিন পরে প্রায় সমস্ত আত্মীয় স্বজন এসেছে একসাথে। আগামীকাল বিয়ের ব্যস্ততার সাথে জায়গায় জায়গায় জটলা করে চলছে আড্ডা। দেখা গেল বহুদিন পরে মুখোমুখি হয়েছে অনেকে। স্মৃতির ঝাঁপি খুলে তারা ডুব দিচ্ছে ফেলে আসা সময়ে। সব মিলিয়ে নিলয়ের বিয়ে উপলক্ষে মিলন মেলার আয়োজন হয়েছে যেন। নীরা ইরা আজ একসাথে ঘুমাবে। সাথে ইরার ছোট বোন ইলা, মাত্র 7-এ পড়ে, তবে কথাবার্তায় ভীষণ ইচড়ে পাকা। যেমন ইরার পড়াশোনা এবং ঘরের কাজ কোনোটাতেই তেমন মনোযোগ নেই, ওর মা ওকে বলেন। কই একটু ভালো মতো করে ভর্তি পরীক্ষা দিবি, তা না আছে টই টই নিয়ে। ঘরের কাজ শিখলেও তো পারিস, শ্বশুরবাড়ি গেলে তখন বুঝবি কপালে কি আছে। ইরা কিছু বলতে যাচ্ছিল, তার আগে ইলা বলে উঠল। আগে থেকেই যদি জানি শ্বশুরবাড়ি গেলে কপালে দুঃখ আছে, তাহলে আর খালি খালি বিয়ে করবে কেন? বোতল ভর্তি বিষ আছে জানলে কি কেউ সেই বিষ গলায় ঢালবে? ইরার মা শাসনে সুরে বললেন। তুই এত কথা কোথা থেকে শিখছিস? কানের নিচে চড়িয়ে তোর পাকামো আমি বের করছি। ইলা বলল। পাকা হোক আর যাই হোক, কথায় লজিক আছে কিনা সেটা বলো। বই পড়ার, মুভি দেখার পোকা আছে ইলার, তবে পড়াশোনার চাপে সে সুযোগ ততটা হয়ে ওঠে না। কখনো নীরার ল্যাপটপে, কখনো মায়ের মোবাইলে, কখনো টেলিভিশনে দেখা হয়।
ডিভিডি প্লেয়ার বহুদিন নষ্ট, ইউটিউব নেটফ্লিক্সের জমানায় সেটা আর ঠিক করা হয় না। তবে এই বাড়ির নিচতলা একটা বড় লাইব্রেরি ঘর রয়েছে, সেখানে অনেক পুরনো বই যেমন আছে তেমনই নতুন বইও আছে। ইলা লুকিয়ে লুকিয়ে 3 গোয়েন্দার অনেকগুলো ভলিউম শেষ করে ফেলেছে। এগুলো নীরার সংগ্রহ ছিল। এখন ওর মন জুড়ে কিশোর পাশার বিচরণ। আমেরিকার রকি বিচে গিয়ে রাশেদ পাশার বাড়ি খুঁজে বের করে এই 3 বান্দার সাথে কথা বলে গোয়েন্দা দলে যোগ দেওয়া যায় কিভাবে সেটা নিয়ে ওর অনেক রকমের পরিকল্পনা আছে। 3 গোয়েন্দা ওর কাছে এতটাই বিশ্বাসযোগ্য, নিজের বুদ্ধিমত্তার উপরে শান দেওয়া শুরু করেছে। নীরা আপু আর নিলয় ভাইয়ের বন্ধু আফনান ভাই সেদিন ছাদে কেমন দুঃখী দুঃখী মুখ করেছিল, এটা সে খেয়াল করেছে। সব দিকে সে তীক্ষ্ণ নজর রাখে। কিশোর পাশা যেহেতু কারো দুঃখী চেহারা নিয়ে ইনভেস্টিগেশন করে না, তাই সে আপাতত করছে না। তবে ইন্টারেস্টিং কিছু চোখে পড়লে সে অবশ্যই আদা জল খেয়ে লাগবে। আফনান ইলার কাছে তেমন পরিচিত মুখ নয়, কারণ তার যখন এই বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল তখন সে একেবারে ছোট, কিছু মনেও নেই। তবে নীরাকে সে ভীষণ পছন্দ করে। ওকে কত কি কিনে দেয়। সবচাইতে বড় কথা, নীরা আপু না থাকলে ওর তো 3 গোয়েন্দার সাথেই পরিচয় হতো না। এখন দেখছে নীরা এপাশের জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে গভীর দৃষ্টিতে। সে উকি দিয়ে দেখলো জোনাকি পোকার ঝাঁক, তবে বাড়ির আলোকসজ্জার জন্য আজ তেমন আকর্ষণীয় মনে হলো না। চোখ ফিরিয়ে আনতে গিয়ে ইলার চোখ আরও বেশি করে আটকে গেল জোনাকির ঝাঁকের ঠিক ডান দিকটায় একজন মানুষের অস্তিত্ব বোঝা যাচ্ছে। নীরা যেখানে দাঁড়িয়ে আছে সেখানে গেলে হয়তো স্পষ্ট দেখা যেত, তবে ইলা অবয়বের আকৃতি হিসেবে হলপ করে বলতে পারে ওখানে আফনান ভাই দাঁড়িয়ে। লোকটা দৃষ্টিও জোনাকিগুলোর দিকেই। সে হয়তো জানেও না এই বাড়ির দোতলা থেকে একজন তাকে দেখছে। সকাল থেকে রোকেয়ার মন কেমন অস্থির লাগছে। আজ তার ছেলের বিয়ে, তার মনে নানা চিন্তা উকি দিচ্ছে। নিলয়ের জীবনে নতুন অধ্যায় শুরু হচ্ছে। আনিকা মেয়েটা একটু চুপচাপ ধরনের, তাছাড়া মেয়ের পরিবার প্রথমে বেঁকে বসেছিল, সেজন্য খুব একটা মন থেকে তিনি সম্পর্কটা চাইছিলেন না। তবে ছেলে যেহেতু পছন্দ করেছে, তিনি সেটাকেই প্রাধান্য দিয়েছেন। বড় আদরের ছেলে তার। চিন্তায় একবার আলমারির চাবি খুঁজে পাচ্ছিলেন না, অথচ মইদুল সাহেবের টাকা বের করা প্রয়োজন। বাইরের লোক অপেক্ষা করছে। নীরা এসে চাবি খুঁজে বের করে দিল। নিলয়কে দোয়া করে দিলেন বের হবার আগে। তিনি বাড়িতেই থাকবেন আজ। নীরা এসে বলল, মা, তোমার শরীর খারাপ লাগছে? আমি থাকি তোমার সাথে। না, তুই থাকবি কেন? ভাইয়ের বিয়েতে কত মজা করবি। আমি ঠিক আছি। তাছাড়া বকুল থাকছে, ওর বাতের ব্যথাটা নাকি বেড়েছে। নীরা চলে গেলে তিনি আকুল হয়ে কাঁদলেন। তখন ঘরে বকুল এলো। তিনি মইদুলের বোন। মানুষ কাঁদে মেয়ের বিয়েতে, মেয়ে আর কাছে থাকতে পারে না, তাই তুমি ছেলের বিয়েতে এভাবে কাঁদছো কেন ভাবি? রোকেয়া চোখ মুছলেন, একটু হাসার চেষ্টা করলেন। ভাবি, নিলয়ের তো বিয়ে হয়েই গেল, নীরার বিয়ে নিয়ে কিছু ভাবছো? ভালো পাত্র পেলে ভাবা তো যায়। অনার্স ফাইনাল পরীক্ষা দিয়েছে। ভাবি, তুমি সায়মকে চেনো না? আমার ভাসুরের ছেলে, বুয়েটে পড়াশুনো করে। হ্যাঁ, ওকে তো চিনি। আমাদের বাড়িতে গিয়ে দেখেছিলাম, অনেক ভদ্র ছেলে। হ্যাঁ ভাবি, যেমন ভদ্র তেমন মেধাবী, দেখতেও মাশাল্লাহ রাজপুত্র। ও পড়া শেষে খুব ভালো চাকরি করছে, বিয়ের জন্য পাত্রী খুঁজছে। তো ওর মা নীরার কথা বলল সেদিন। এত ভালো ছেলে হাতছাড়া করা ঠিক হবে না। তাছাড়া এই বাড়ির সবাই কত ভালো, তুমি তো জানোই। রোকেয়ার কৌতূহল দেখে বকুল বলল, আমি ওকে বিয়েতে আসতে বলেছিলাম, আজ এসেছে। নীরার সাথে কথা বলুক, আলাপ পরিচয় হোক নিজেদের মধ্যে। তাছাড়া নীরাকে অপছন্দ করার কোনো কারণ নেই। সাইমন কই এখন? বরযাত্রীর সাথে পাঠিয়েছি। আচ্ছা, দেখি নীরা আর তোমার ভাই কি বলে। বিয়ে বাড়িতে এসে আফনান সহ বাকি বন্ধুরা নিলয়কে ঘিরে বসেছে। এই বাড়ির অল্প বয়সী ছেলে মেয়েদের সাথে ইয়ার্কি ফাজলামি খুনসুটি চলছে তুমুলভাবে। ঠিক সেই মুহূর্তে ওদের একটু দূরে রাখা চেয়ারগুলোতে আফনানের চোখ আটকে গেল। নীরা হেসে হেসে সকালে আসা ভীষণ সুদর্শন ছেলেটার সাথে কথা বলছে। এই ছেলের সাথে আজ সকালেই আফনানের দেখা হয়েছে। তখন আফনান বাড়ির সামনে গাড়িতে সব ঠিকঠাক তোলা হয়েছে কিনা সেটা তদারকি করছিল। ছেলেটা এসে ওকে বলল, এক্সকিউজ মি, আমি সাইমন। এটা মইদুল আঙ্কেলের বাড়ি তো, তাই না?
হ্যাঁ, আমি আফরান, মইদুল আঙ্কেলের ছেলে, নিলয়ের বন্ধু। সাইমন স্বতঃস্ফূর্তভাবে হাতটা সামনে করমর্দনের উদ্দেশ্যে বাড়িয়ে দিয়ে বলল, নিলয়ের ফুফু বকুল আমার চাচি। ও আচ্ছা, ভেতরে যান। আমি আসলে আগে এই বাড়িতে আসিনি, মানে ছোটবেলায় এসেছিলাম, ভুলে গেছি অনেক কিছু। 1 মিনিট। বলেই আফনান শাফিনকে ডেকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে সাইমনকে বলল, চলুন তাহলে আপনাকে ভেতরে পৌঁছে দিয়ে আসি। ছেলেটা হেসে আফনানের পিছু নিয়েছিল। বেশ প্রাণবন্ত ছেলে। মিনিট 5 আলাপে অনেক চেনা মনে হচ্ছিল যেন। তখন ভালো লাগলেও এখন নীরার সাথে হেসে কথা বলতে দেখে আফনানের বুকে অদ্ভুত এক বুক চাপা কষ্ট হতে লাগলো। সে উপলব্ধি করলো ঈর্ষার একটা ভয়াবহ আগুন যেন আচমকা জ্বলে উঠল হৃদয়ে। এই জাকালো বিয়েবাড়ির সমস্ত আলো যেন সহসায় নিভে গেছে। এত আলো রোশনায়ের মধ্যেও আফনানের মন জুড়ে ঘুটঘুটে এক অন্ধকার। ওর সমস্ত পৃথিবীকে গ্রাস করল কষ্ট, এক অবর্ণীয় প্রগাঢ় ব্যথা বুক জুড়ে। নীরার প্রচণ্ড মাথা ব্যথা শুরু হলো। সে খেয়াল করে দেখেছে যখনই ওর কোনো প্রয়োজন থাকে তখনই এই সমস্যাটা হয়। যেমন এমনিতেই ভালোই থাকে সব, কিন্তু পরীক্ষার সময় এগিয়ে এলেই মাথায় যন্ত্রণা শুরু হয়। একবার রাতে ফুরফুরে মেজাজে শুয়েছে, সকালে বাড়ির সবাই মিলে এক জায়গায় ঘুরতে যাবে, শুরু হলো মাথা ব্যথা। যেন প্রয়োজনের সাথে সাথে বিশ্রী ব্যথারও নীরার মাথাটাকে দরকার হয় আয়েশ করে বসবার জন্য। একটু ফাঁকা জায়গা খুঁজে বের করে বসেছিল, তখনই একজন বলল, আমি কি আপনার পাশে বসতে পারি? কেন, আশেপাশে তো অনেক জায়গা আছে, সেদিকে যান। নীরার এমন কাঠখোট্টা জবাবে ছেলেটি প্রথমে যদিও খানিকটা অপ্রস্তুত হয়ে পড়েছিল, তবে ক্ষণেই পরেই সেটা কাটিয়ে উঠে বলল, আপনি তো নীরা, তাই না? তাতে কি হয়েছে? আপনি আমার পাশে বসার অনুমতি পেয়ে গেছেন। আপনি আমাকে চিনতে পারেননি হয়তো। নীরা এবার ভালো তীক্ষ্ণ নজরে ছেলেটাকে দেখল। মনে হলো কোথাও আগে দেখেছে, কিন্তু মনে করতে পারছে না। তবে যারা যেচে পড়ে আলাপ করতে আসে এমন ধরনের লোকজনকে সে পাত্তা দেয় না। এদের সাথে সামান্য ভদ্রতা দেখিয়ে কথা বললে এরা পেয়ে বসে, ভাবে মেয়েটা পটে যাব করছে। গাধাগুলো সৌজন্যতাও বোঝে না। মেজাজের পারদ চড়েছে ওর। তাই তো স্বভাবসুলভ রসকসীন গলায় বলল, কেন, আপনি কি দেশের বিশাল বড় সেলিব্রিটি হয়ে গেছেন? মানুষ যে জনে জনে আপনাকে চিনবে। এ পর্যন্ত বললে অন্যরা দমে যায়, কিন্তু এই বেচারা দমল না, বরং ধৈর্য সহকারে গলায় সমস্ত বিনয় ঢেলে বলল, না, আমি তেমন কেউ নই, তাই জনে জনে চেনার কথা না। তবে আপনি যেহেতু বকুল চাষির ভাইজি। এরপর নীরা চিনতে পারল বকুল ফুপু শ্বশুর বাড়ি অন্তপ্রাণ। ওখানকার সবাই ওদের বাড়িতে আসতো। এই ছেলেকে বোধহয় সামনাসামনি দেখেনি সে, কিন্তু ফুপুর বৌদলতে তার সাথে আনা অ্যালবামে গুণধর ব্যক্তিকে দেখেছে। তবে সামনাসামনি কিছুটা অন্যরকম দেখতে। ছবিতে দেখে মনে হতো লাজুক গো বেচারা ধরনের মানুষ, কিন্তু এখন উল্টোই মনে হচ্ছে। কথার পিঠে কথা বলায় অত্যন্ত পারঙ্গম বলেই মনে হচ্ছে। এখন বসতে পারি? বসুন। আমার নাম সাইমন। এটা বলার জন্য এত ঝক্কি ঝামেলা সহ্য করে বসলেন? সাইমন হেসে ফেলে বলল, শুরু থেকেই আমাকে ভরকে দেবার একটা প্রবণতা আপনার মধ্যে দেখছি। হয়তো ভাবছেন আমার উদ্দেশ্য আপনাকে বিরক্ত করা, কিন্তু আমি তেমন অল্প বয়সী কেউ নই যে কারো অনিচ্ছা সত্ত্বেও তার বিরক্তির কারণ হব। আর আমাকে ভরকে দেওয়া এত সহজও নয়। নীরা একরাশ বিরক্তি নিয়ে বলল, আপনার উদ্দেশ্য যাই হোক না কেন, আমি কিন্তু বিরক্তই হচ্ছি। সাইমন হাসিটা চওড়া করে বলল, সেটা হয়তো আমার ব্যর্থতা। আমি কিন্তু আপনার বিরক্তি একটু তুড়িতে কাটিয়ে দিতে পারি। কেন, আপনি কি লাফিং গ্যাস স্টোর করে এনেছেন? টুরি মেরে সেটা আমার নাকের সামনে ছেড়ে দেবেন? নাকি হাইলি স্কিল্ড ম্যাজিশিয়ান? কোনটা? কোনোটাই নয়। আমি খুব সাধারণ একজন মানুষ, ম্যাজিক ট্যাজিক জানি না। দেখুন ভাইয়া, আপনি যদি ভেবে থাকেন আমি কিশোরী মেয়েদের মতন আপনার কথায় পটে যাব, কিংবা আপনার চেহারা দেখে ফিট খেয়ে পড়ে থেকে 3 বেলা আপনার নাম জপ করব, তাহলে ভুল ভাবছেন। যাক, অন্তত কিশোরী মেয়েদের মাথা খারাপ করবার মতো কোয়ালিটি তাহলে আমার মধ্যে আছে, এটা স্বীকার করলেন। এটা আমার বিশাল বড় প্রাপ্তি। তবে আমি আজ অবধি এমন কিছুতেই সফল হইনি। নীরা চেয়ারের হাতলে কনুই রেখে হাতের তালুতে নিজের মাথায় চেপে ধরে বসল। ওদিকে বাংলাদেশ বেতারের মতো সাইমনের কথা বেজেই চলেছে। বাংলাদেশ বেতারে তবুও খানিকটা বিরতি আছে, এই লোকের তাও নেই দেখা যাচ্ছে।
নীরার খুব কঠিন গলায় বলতে ইচ্ছে করলো, আরে গয়াকার ধয়াকার, তুই মেয়ে পটাতে পেরেছিস কিনা পারিসনি সেক্ষেত্রে শুনে আমার কাজ কি? কিন্তু বকুল ফুপুর কথা চিন্তা করে বিরত থাকলো। তার আদরের সাইমনকে কিছু বললে তার কলিজাতেও তীর বিঁধবে। আমার জীবনের সবচেয়ে লজ্জাজনক এবং একমাত্র প্রত্যাখ্যানের গল্পটা বলি তাহলে। তখন আমি সবে টেনে পড়ি, উঠতি বয়সী, তাই প্রেম নিয়ে অদ্ভুত অদ্ভুত সব ফ্যান্টাসি তৈরি হচ্ছিল মনে। ভালোবাসা যে কি সেটাই বুঝতে শিখিনি তখনও আসলে। তখন আমাদের ক্লাসের ওই একটা মেয়েকে নিয়ে বন্ধুরা খেপাতে শুরু করলো, কারণ আমার প্রিয় সাবজেক্ট ছিল কেমিস্ট্রি, আর মেয়েটার নাম ছিল অনু, যে আমার ছিল কেমিস্ট্রি স্যারের আদরের মেয়ে। তো বন্ধুদের ওই অতিমাত্রায় ফাজলামোর জন্যই কিনা জানি না, হঠাৎ মনে হয়েছিল অনুর প্রতি বুঝিয়ে আমি কোনো কিছু ফিল করছি। প্রিটেস্ট পরীক্ষার পরে একদিন অত্যন্ত সাহস করে গেলাম নিজের অনুভূতির কথা ওকে জানাতে। বন্ধুরাও আড়ালে লুকিয়েছিল দেখার জন্য। আমি ওদের সাথে করে নিয়ে গিয়েছিলাম যাতে একা একা ভীত না লাগে। আমি যেই ভালোবাসার কথা বললাম, ওমা, মেয়েটা যখন রাস্তার মধ্যেই এমন কান্নাকাটি শুরু করলো যে আমি তখন মান সম্মান নিয়ে পড়ি কেটে পড়ি। বন্ধুদের মধ্যে মুখ দেখানোর উপায় নেই। পরদিন স্যার ডেকে দিলেন উত্তম মাধ্যম। কি লজ্জার কথা, সেই থেকে আজ অবধি আর সাহস করে কোনো মেয়েকে পড়ানোর সাহস করিনি।